আচ্ছা, ঢাকা ব্যাংক পিএলসি প্রেজেন্স A10 বাংলা বিজনেস অ্যান্ড ফাইন্যান্স অনুষ্ঠানের সঞ্চালনায় আমি ফাতিহা শাফি থাকছি আপনাদের সাথে। দর্শক, আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা ব্যাংকিং, বীমা, শেয়ার বাজার এবং অর্থনীতির আদ্যোপান্ত নিয়ে কথা বলে থাকি। আজও কিন্তু এর ব্যতিক্রম নয়। আজ আমরা আমাদের অনুষ্ঠানের বিষয়বস্তু চূড়ান্ত করেছি রেমিটেন্স ও রিজার্ভ বাড়ছে, কিন্তু বিনিয়োগ ও কর্মসংস্থান কেন স্থবির? খুবই সমসাময়িক একটি বিষয়। আর এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে স্টুডিওতে আছেন মোহাম্মদ খোরশেদ আলম, প্রেসিডেন্ট, বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, এবং আমাদের সাথে আরও আছেন এমডি কাউসার আলম, এফসিএমএ সহ সভাপতি, ICMAB ও পরিচালক, জনতা ব্যাংক। এবং আমাদের সাথে জুমে যুক্ত আছেন AM মাসুম, সিনিয়র আইনজীবী, সুপ্রিম কোর্ট ও অর্থনীতি বিশ্লেষক। আপনাদের সবাইকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি। আমন্ত্রণ জানানোর জন্য আপনাকে দিয়ে শুরু করতে চাচ্ছি জনাব মোহাম্মদ খোরশেদ আলম। রিজার্ভ ও রেমিটেন্স বাড়ছে, তারপরেও কর্মসংস্থান আসলে কেন স্থবির আপনি কি মনে করছেন? ধন্যবাদ আপনাকে। আপনি সুন্দর একটা উপস্থাপন করতেছেন বিষয়টা নিয়ে। আমাদের রিজার্ভ বেড়েছে, ধরেন এটা 20-এর নিচে চলে আসছিল, এখন 33-এর মতো হয়েছে। জি, এটা আমাদের দেশের জন্য একটা সুনাম অর্জন করেছে। এখন এই রিজার্ভটা বেড়েছে, এটা রিজার্ভ বাড়ার আপনার জানেন 3টা কারণ থাকে। একটা হলো রিমিটেন্স। যে রিমিটেন্সটা আসে আমাদের যে বিদেশি, আমাদের যে শ্রমিক ভাইরা বিদেশে আছেন, ওনারা যেটা পাঠাচ্ছেন, এটা কিন্তু ভ্যালুয়েশন 100%। সবচেয়ে কিন্তু আয়ের পথ হলো এই যে আপনার রিমিটেন্সটা। এখন এটা যে দেখা গেল যে $16 বিলিয়ন মতো আসছে বিগত 6 মাসে, এটা কিন্তু খুবই লক্ষণ ভালো। আপনার এই ধরনের রিমিটেন্স কিন্তু আগে এইভাবে আসে নাই 6 মাসে 16 বিলিয়ন। আমার মনে হয় এটা খুব ভালো। দ্বিতীয়ত হইল ধরেন এক্সপোর্টে আসে একটা, তৃতীয়ত হইল কোনো লোন ফান্ড আসে। তবে আপনি যেটা বলছেন যে এটা বিনিয়োগ হচ্ছে না কেন, বর্তমানে যে দেশের পরিস্থিতি দেখেন আপনার, আমাদের ব্যবসা বাণিজ্যের অবস্থা প্রত্যেকটা খাতেই কিন্তু অবস্থা খুব ভালো না। এটার পিছনে বিভিন্ন কারণ আছে। ধরেন 1 নম্বর দেখা যাচ্ছে যে আপনার যেসব ইন্ডাস্ট্রিগুলো, আমি যদি বলি আমি টেক্সটাইলের সঙ্গে জড়িত, টেক্সটাইলের ধরেন 35% মিল বন্ধ আছিল গ্যাসের জন্য, এবং নতুন কর্মসংস্থান যেটা বললেন সেটা কিন্তু হয় নাই। আজকে ধরেন আমাদের টেক্সটাইলে যে বিনিয়োগ আছে, এবং এটা বিএমআরির কথা ছিল আরও প্রায় $4 বিলিয়ন মতো, কিন্তু এটা কিন্তু হয় নাই। কারণ আপনি দেখেন বাংলাদেশ ব্যাংকের কাছে আপনি তথ্য পাবেন যে বিগত 6 মাসে বা 1 বছর ক্যাপিটাল মেশিনারি কি আমদানি হয়েছে, আপনি কিন্তু ওখানে সব ডেটা পেয়ে যাবেন। যদি আপনি দেখেন যে কোনো ইম্পোর্ট হয় নাই, ক্যাপিটাল মেশিনারি ইম্পোর্ট হয় নাই, তাহলে আপনি বিনিয়োগটা কোথায় থেকে হবে? 1 নম্বর। 2 নম্বর হলো যে বিনিয়োগ হওয়ার জায়গার চেয়ে আপনার কর্মসংস্থান কিন্তু এখন কমে যাচ্ছে দিন দিন। কারণ হচ্ছে গ্যাসের যে সমস্যা, এই সমস্যার জন্য ফ্যাক্টরিগুলো চালাতে পারতেছে না, যার জন্য অনেক মিল থেকেই যে 30% বন্ধ। ধর আমার মিলও 30% বন্ধ, আমি কিন্তু 30% লোক কমাই দিয়েছি। তো এরকম কিন্তু কমে যাচ্ছে। এখন আমাদের আপনি বলতে পারেন যে কেন আপনারা কমাচ্ছেন। 1 নম্বর হলো, 2 নম্বর হলো যে আমাদের বিক্রয়, যে পরিমাণ আমাদের বিক্রয় হওয়ার কথা সেই পরিমাণ আমাদের বিক্রয় হচ্ছে না। মানুষের কর্ম ক্ষমতা আমার মনে হয় একটু কমে গিয়েছে, বা অনেকে কিনতে চাচ্ছেন না, তারা হয়তো তাদের হাতে কিছু টাকা পয়সা রিজার্ভ রাখতে চাচ্ছেন বা সঞ্চয় রাখতে চাচ্ছেন। সামনের দিকে কি হবে আপনারা জানেন, ইলেকশন আমাদের আসতেছে, জাতীয় ইলেকশন হচ্ছে, নির্বাচন। এই অপেক্ষায় আমরা এখন বসে আছি এবং দেখতেছি, এবং সরকারের কিছু মনিটরিংয়ের কথা আমি যদি বলি, এগুলোর জন্য কিন্তু এই জিনিসগুলো আমাদের ক্ষতি হচ্ছে অর্থনীতির জন্য, এবং তাদের পলিসির জন্য আমাদের এই নতুন কর্মসংস্থান বা বিনিয়োগ হচ্ছে না। ধন্যবাদ আপনাকে। কাছে একটি প্রশ্ন রাখতে চাচ্ছি যে দেশি বিনিয়োগকারীরা কেন আসলে নতুন প্রকল্প হাতে নিতে চাচ্ছে না, সেটির পেছনে কি কি কারণ থাকতে পারে বলে আপনি মনে করেন? এটার পিছনে আমার 4টা কারণ আমার জানা আছে। যে আপনি যদি বলেন যে এটাও একটা সেক্টর ওয়াইজ হতে পারে, বাংলাদেশের সবচেয়ে মনে করেন গার্মেন্টস, টেক্সটাইল, এটা কিন্তু ভালো একটা সেক্টর। কিন্তু এখানে এখন বর্তমানে এই টেক্সটাইলের পিছনে, গার্মেন্টস বলেন বা ফার্মাসিউটিক্যালও বলেন, যেসব জিনিসগুলো আছে এগুলোর পিছনে 3টা কারণ। একটা হলো আপনার, আমি যেটা বললাম, গ্যাস স্বল্পতা। 2 নম্বর হলো গ্যাসের মূল্য বৃদ্ধি। বৃদ্ধিটা কত? 12 টাকা থেকে 32 টাকা। তো আপনি কস্টিংটা করবেন কীভাবে? আপনার 12% হলো আমাদের এনার্জি কস্ট, আমাদের স্পিনিংয়ের কথা বলি। এখন যদি আপনি 12 টাকার থেকে 32 করেন, আমি কস্টিং করতে পারবো না কারোর সঙ্গে, বিদেশিদের সঙ্গে, তারা এখানে মার্কেট নিয়ে নেবে। 2 নম্বর যেটা 3 নম্বর হলো যে আমরা যখন ব্যাংক থেকে ধরেন লোন নিয়েছিলাম, তখন আমাকে ধরেন ওয়ার্কিং ক্যাপিটাল দিয়েছিল হয়তো $1 লক্ষ। তখন সেই $1 লক্ষ আনতে আমাকে 94 লক্ষ টাকা লাগতো বা 90 লক্ষ টাকা লাগতো। এখন এখানে আমার পুঁজি শর্ট হয়ে গেছে, ওয়ার্কিং ক্যাপিটাল
আমার দরকার হয় 1,22,000 টাকা, 1,22,00,000 টাকা। তো এখন এখানে আমার 32% কিন্তু আমার ওয়ার্কিং ক্যাপিটাল শর্টেজ হয়ে গেছে। এখন ব্যাংকের কাছে গেলে ব্যাংক বলে আমাদের এই মুহূর্তে টাকা পয়সা নাই, আমরা দিতে পারবো না। তাই আমার যে মিলটা চালানোর জন্য যে আমার এই 3টা মগ লাগবে, আমার কাছে 2টা মগ আছে, আমি কিভাবে চালাবো? তো এখন ওয়ার্কিং ক্যাপিটাল শর্ট, জ্বালানি খরচ অত্যধিক বেড়েছে। এখন ব্যাংক ইন্টারেস্ট আপনি জানেন যে এখানে আগে 7 থেকে 9% ছিল, সেটা এখন 14% 15% হয়েছে, তারপর টাকা পাওয়া যাচ্ছে না। এখন এটা হলো মূল জিনিসগুলা। তার ভিতরে আমাদের টেক্সটাইল খাতটা ভিতরে সমস্যা যেটা দেখা দিছে, ইদানিং আপনার বন্ড মিসইউজ হচ্ছে অনেক। বন্ডের কাপড় নিয়ে এসে দেশি বিদেশি যারা আছেন নিয়ে আসে, বিদেশ থেকে নিয়ে এসে বাংলাদেশ মার্কেটে দিয়ে দেওয়াতে আমাদের টেক্সটাইল সেক্টরটা বসে যাচ্ছে। এখন যদি আপনি বলেন যে অন্য অন্য সেক্টরের ব্যাপারে যে জিনিসগুলো, আমি মনে করি কস্টিং করা একটা, মানুষের চাহিদা এবং কর্মসংস্থান এখানে কমে যাচ্ছে এই কারণে। আর ডলারটা কিন্তু আমাদের এখন স্থিতিশীলতা আছে 122 থেকে 130 টাকার ভিতরে। এখন যদি এইটার উপরে নির্ভর করবে যারা এক্সপোর্ট করে, তারা কিন্তু চাবে ডলারটা রেট বেশি হোক। আর যেহেতু আমরা ইম্পোর্ট করি, আমাদের খাদ্যশস্য ইম্পোর্ট করতে, সার ইম্পোর্ট করতে আমাদের দরকার কম। তো এখন এটাকে কোন পর্যায়ে নিয়ে আসতে পারবেন, এখানে কিন্তু আবার দেখারও আছে। আপনি যদি শুধু কমাই দিবেন ডলারটা, যারা ওয়েজ আর্নার্স তারা তো আমাদের একটা শক্তি, বড় শক্তি। আমি যেটা বললাম যে আপনি জানেন কিনা যে ওয়েজ আর্নার্সের যে রিমিটেন্সটা আসে, যেটা বলা হইলো যে এটা কিন্তু 100% ভ্যালুয়েশন। আপনি যদি গার্মেন্টসের বলেন যে আমি $40 বিলিয়ন এক্সপোর্ট করেছি, সেখানে ভ্যালুয়েশন কত গিয়ে দেখবেন হয়তো 15। আমাদের 25-30% কিন্তু আমাদের ইম্পোর্ট করতে হয়। জি জি, আমরা আবারও আসছি এই প্রসঙ্গে। আমাদের একটি বিজ্ঞাপন বিরতির সময় হয়ে গেছে, বিরতির পর আবারও যুক্ত হচ্ছি। দর্শক, সময় হয়ে গেল ঢাকা ব্যাংক পিএলসি প্রেজেন্স এটিএন বাংলা বিজনেস অ্যান্ড ফাইন্যান্স অনুষ্ঠান থেকে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। কাছে চলে আসতে চাচ্ছি, আমরা যেরকমটা দেখছি যে বড় বড় যেই উদ্যোক্তারা বা যেই সংস্থাগুলো আছে সেগুলো কিন্তু টিকে থাকে, কিন্তু ছোট যেগুলো আছে সেগুলো ঝরে পড়ছে। এর পেছনে আসলে কি কি কারণ থাকতে পারে বলে আমি একটু মাসুম সাহেবের কথা প্রসঙ্গে বলতে পারি? জি জি। উনি যে কথাটা বলেছেন ওনার সঙ্গে আমি 100% সহমত। যে আমাদের এখানে যে টাকা ঋণ যারা নিয়েছেন তাদের কাছ থেকে আদায় করার জন্য আমাদের যে ধরনের মনিটরিং ব্যবস্থা বা আমাদের যে আইন প্রয়োগ করার কথা, এটা কিন্তু বাংলাদেশের জন্য খুবই একটা লজ্জাজনক। কারণ টাকা নিয়ে কিছু টাকা দেওয়ার জন্য কারো কোনো রকমের কোনো চিন্তা ভাবনা নাই। এখন হলো যে উনি বলেছেন যে ভারতের একটা আইন আছে, দেখেন সেই আইন আর আমাদের এখানে আইন। আসল জিনিস হচ্ছে কি, যারা টাকা নিয়েছেন তারা কিন্তু আগেই জানেন যে আমার টাকা দেওয়া লাগবে না। আমি ওই দিনে একটা আপনার এই জিএমই গিয়েছিলাম ব্যাংকের, দেখি অনেক লোক আসছে বলতেছে আমাদের এটা কি করে দেন, রাইট আপ করে দেন। তো এখন টাকা রাইট আপ করে দিবে, কোটি কোটি টাকা নিয়ে গেছে, তারা বসে আছে যে আমাদেরটা বোধহয় বাদ হয়ে যাবে। যাই হোক, এই হলো, আমি চাই ওনার সঙ্গে এটার জন্য কঠোর আইন করে যারা ব্যাংকের টাকা লুট করেছেন বা যারা টাকা দিচ্ছেন না তাদের থেকে আদায় করার জন্য যত ধরনের মানে উচ্চ আইন করা দরকার সব আইন প্রয়োগ করে টাকা আদায় করতে হবে, কোনো অবস্থা রাইট আপ করা যাবে না। এখন আপনি আসেন, যেটা বলতেছিলেন ওই প্রশ্নটা বলি। যেরকমটা বলছিলাম যে ওই যে বড় বড় প্রতিষ্ঠান বা বড় বড় প্রতিষ্ঠানগুলো হয়েছে কি, বড় বড় প্রতিষ্ঠান অনেকগুলো আছে, তারাও কিন্তু টাকা দিচ্ছে না, কিন্তু তাদের শক্তি অনেক বেশি। তারা ব্যাংক বলেন, বিভিন্ন অর্গানাইজেশন বলেন, বাংলাদেশ বলেন, বিভিন্ন জায়গায় তারা ম্যানেজ করে চলে। কারণ হচ্ছে তাদের শক্তি অনেক আছে, তারা টাকাও দিচ্ছে না, কিন্তু তাদেরকেও কিছু বলতেও আসে না, চলতেছে। এখন এটা চলে না যে উনি খুব লাইভ করে ব্যাংকে টাকা দিচ্ছে। আমি কাকে বলবো, ভদ্র মানুষ বা ব্যবসায়ী মানুষ যিনি রীতিমতন ওনার যে একটা শিডিউল আছে রিপেমেন্ট করার, সেগুলো দিচ্ছে ব্যাংকে। এখন আপনি বলতেছেন বড়, আমি এটা বড় দেখতে চাই না। আমি দেখতে চাই যে কার পেমেন্ট, আমি লোন নিয়েছি, এই লোনটা কি আমি রিপেমেন্ট করতেছি মাসে মাসে কিস্তিতে, নাকি আমি বসে আছি। তো এখন আপনাকে দেখতে হবে যে কে রিপেমেন্ট করতেছে, আমাদের টাকাগুলো, ব্যাংকের টাকাগুলো সঠিকভাবে পাওয়া যাচ্ছে, এই জিনিসগুলোর উপরে এটা করতে হবে। আর আমি যদি আপনি মামাকে অ্যালাউ করেন, আমি একটা মিনিট অন্য একটা প্রসঙ্গে বলতে পারি যে আমাদের এখানে বড় একটা বিনিয়োগ চীন দেশ থেকে আসার কথা ছিল $10 বিলিয়ন। এখন এই জিনিসটার উপরে আমি কিছুদিন যাবত দেখতেছি যে তারা এখানে বিনিয়োগ করেন নাই। কেন করেন নাই? তারা এসে বাংলাদেশ ঘুরে দিয়ে দেখে গেছেন যে এখানে তাদের এই ফ্যাক্টরিগুলোর জন্য টেকনিক্যাল নো হাউ, স্কিল লেবার নাই। এখন তারা চাচ্ছিল এখানে যে আমরা 20-25টা ভোকেশনাল স্কুল করব, করার পরে এখানে আমি লোককে, বাংলাদেশি লোককে ট্রেনিং করব, আমার ফ্যাক্টরি আমি চালু করব। এখন দেখা গেছে যে আমাদের এই মন্ত্রণালয় থেকে তাদের কোনো পারমিশন দিচ্ছে না। এটা না দেওয়াতে কি হলো, আমি লোক ট্রেনিং করাতে পারতেছি না, আমি এখন ইনভেস্ট করে আমি লোক কোথায় থেকে আনবো?
এই জন্য এগুলো অনেক রকমের বাধা সৃষ্টি হচ্ছে, এগুলো অনেকে জানে না। এই ধরনের একটা ঘটনা আমার কাছে আসছে যে আমরা এখানে বাংলাদেশে ইনভেস্ট করতে চাচ্ছি, আমাদের লোক ট্রেনিং করায় নিয়ে, আমি চীন দেশ থেকে লোক আনবো না, আমি বাংলাদেশের লোক চাই, কিন্তু আমাদের সরকার সহযোগিতা করতেছে না যে তাদের ট্রেনিং করার জন্য তুমি স্কুল করো, কলেজ করো, শিখাই নিয়ে তোমার মিলিয়ে তুমি চাকরি দাও, আমাদের মিলে চাকরি দাও। আমাদের কিন্তু দরকার চাইনিজ টেকনিক্যাল নো হাউ এখন, কেন ওদের কাছে এরকম টেকনিক্যাল নো হাউ আছে যেটা আমাদের খুবই দরকার, কিন্তু আমরা তাদের সঙ্গে সহযোগিতা করতেছি না, তাদের এই কাজ করার জন্য জি। আমরা আগ্রহ প্রকাশ করতেছি না। আপনাদের তিনজনকেই আসলে অনেক ধন্যবাদ, আপনাদের মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন। ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ আমাদেরকে নিমন্ত্রণ করার জন্য। দর্শক, আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ যুক্ত থাকার জন্য। আমরা যেরকমটা জানি যে রিজার্ভ আসলে বাড়ছে, এটি কিন্তু সত্যি কথা এবং এটি খুবই ভালো একটি খবর, কিন্তু সেই সাথে যদি চাকুরি এবং যদি বিনিয়োগ না বাড়ে, সেই ভালো খবরটি আসলে ঠিক কতদিন ভালো থাকবে, সেই প্রশ্ন রেখে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করতে যাচ্ছি। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি ফাতিহা শাফি এখানেই বিদায় নিচ্ছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই এটিএন বাংলার সাথেই থাকবেন।